হ্যালো। আচ্ছা তোমরা কি আমাকে বাঁচতে দেবে না? ভালোভাবে এই পত্রিকাটা চালাতে দেবে না? হ্যাঁ, কি সব ফালতু ছেলেকে তোমরা অ্যাসাইনমেন্ট দাও? আমার রুমে এসো তাড়াতাড়ি। জি জি, আমি এক্ষুনি আসছি। দেখো রাস্কেলটা কি করেছে দেখো। আমি তো বুঝতেই পারি না এত বড় অ্যাসাইনমেন্ট কেন দাও যে একটা রিপোর্ট লিখতে পারে না। আমার তো মাঝে মাঝে কনফিউশন লাগে যে আমার নিজের বুদ্ধি আছে কিনা। এই রিপোর্টটা তুমি করবে, অলরাইট? কিন্তু আলী ভাই। নো, আমি মাজাহার আলী, আমাকে না বলবেন না প্লিজ, না। কিন্তু মাজহার আলী ভাই, মানে আমি তো গতকালকে ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার তো ছুটি দরকার। বেশ তো, বেশ তো, ছুটি নাও, 1 বছরের ছুটি নাও, কেউ কিছু বলবে না। কিন্তু তোমাকে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে বা দেওয়া হয়েছে সেগুলো সব ঠিক ঠিক করে শেষ করে তারপরে যাবে। জি। ও হ্যাঁ শোনো, আমাদের নেক্সট ইস্যুটা স্পেশাল ইস্যু হবে, তার কাভার স্টোরিটা তোমাকে করতে হবে। মানে কাভার স্টোরি আমাকেই করতে হবে? তুমি ছাড়া আমার আর কে আছে গো আনিস ভাই? জি, তা অবশ্য ঠিকই বলেছেন। শোনো, টাকা পয়সা সব রেডি আছে, তোমার যা লাগে সব নিয়ে নেবে, আমাকে কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, আমি তাহলে আসি। যাবে কি হয়েছে ভাই, কোনো ঝামেলা? সেটা তো আপনার দরকারটা কি? আপনি নিজের কাজ করেন না? কি আনিস ভাই, এডিটর সাহেব কি টাকা পয়সা সব রেখে দিয়েছে নাকি? তো বলেন না, আর ভাল লাগে না। সব কাজ আনিস তোমাকেই করতে হবে। কেন সব কাজ আনিসকে কেন করতে হবে? আরে ভাই বোঝেন না কেন, মাঝার ভাই আপনাকে অনেক পছন্দ করেন, তাই যে কোনো কাজ দিয়ে আপনাকে ভরসা পান। এর নাম পছন্দ করা? 3 মাস ধরে আমার কোনো ছুটি নাই, কাজের চাপে দম বন্ধ হওয়ার উপায়, মানে কদিন পর আমাকে অক্সিজেন মাস্ক করে ঘুরতে হবে। আচ্ছা ভালো কথা, এবার ঈদ সংখ্যায় কটা লিখলেন? না, ওই অর্ধেক দিকে তো ঝুলে আছি। আচ্ছা আপনার তো অনেকদিন ছুটি পাওয়া আছে, যান না ছুটি নিয়ে ঘুরে আসুন কটা দিন, ভালো লাগবে। আরে ভাই যান যান, এত কাজ করলে হবে, যান। দেখি। কি ঝাড়ি খুব বেশি দিল? এই তুমি যাও তো যাও, ডিস্টার্ব করো না, এমনি মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করতেছে তো সেটা বলো না বাবা। আজ ওষুধ তো আমি সাথে নিয়ে ঘুরি। এ ধরো, এটা পানিতে গুলায় খাও।
হ্যাঁ বুঝছি ভাই, আমি তো দিনরাত কাজ করতেছি, আমি তো চেষ্টা করতেছি, তাই না? হ্যাঁ, ডিউরেশন 47 মিনিট, আমার অডিও ব্যালেন্স সব শেষ, শুধু জাস্ট কালার কালেকশনটা করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন বাজে রাত 3টা, এখন আপনি আমাকে ডাউনলোডের জন্য ফোন দিচ্ছেন। না না, আমি তো সারাদিন রাত কাজ করতেছি, আপনার আমাকে ফোন দেওয়া লাগবে না, ডাউনলোড শেষ হলে আমি ফোন দেবো। কমন সেন্স নাই। কিরে, তোর অফিসের প্রবলেম সলভ হলো? আর প্রবলেম সলভ। অবশ্যই কি তোর বস কি তোকে পছন্দ করে না নাকি জেলাস করে? স্যার কফি। একটু অতিরিক্ত পছন্দ করে, সমস্যাটা চলে যাবে। নে কফি নে। তুই এক কাজ কর, কালকে ভোরে উঠে রওনা দে, অফিস গুল্লি মার। ভোরে উঠে রওনা দে, অফিস গোল্লা যাক মানে? আইডিয়া আছে, আইডিয়া আছে। তুই কালকে সকালে উঠে আমাদের গ্রামের বাড়ি রঘুনাথপুর চলে যা। তুই যেরকম চাস লেখার জন্য নিরিবিলি পরিবেশ, ঠিক তাই। তোর অনেক ভালো লাগবে, অনেক পুরাতন বাড়ি, খোলামেলা, অনেক জায়গা, শুধু কেয়ারটেকার থাকে। আইডিয়াটা অবশ্য খারাপ না। তাহলে কাজ কর না, তুইও চল। আমি যাব? তাহলে রাত জেগে কাজ করবে কে? প্রডিউসার ডিরেক্টর সকালে তো আবার চুল ছেঁড়ার জন্য আসতেছে। বুঝতে পারছি। কাজ তো হচ্ছে রীতির সাথে মিটিং। ও সরি, মিটিং তো না, ডেটিং। আচ্ছা এটা শোন, আমি কেয়ারটেকার সিদ্দিককে সব বলে দেবো, তোর কোনো অসুবিধা হবে না, কালকে ভোরেই রওনা দে। গুড আইডিয়া। ট্রেন এটা কখন ছাড়বে? 1 ঘন্টা। 1 ঘন্টা লেট? বুঝলেন, কোনো সিস্টেম নেই। সামান্য একটা ট্রেন, তাও ঘন্টাখানেক লেট। তো মানুষ যাবেটা কোথায়? আপনার বুঝি অনেক তাড়া? না, আমার কথা ভিন্ন, কিন্তু সময়ের তো একটা মূল্য আছে, তাই না? নিশ্চয়ই আপনার ট্রেনের লেট, কিন্তু আপনার তো একটা জরুরি কাজ থাকতে পারে। না না, আপনি বলুন, পারে না? আচ্ছা, আপনি নাটক টাটক করেন নাকি? আমার আবার কালচারাল মাইন্ডের লোকজন খুবই পছন্দ। না, ওই নাটক নাটক করি না। ও আচ্ছা। আমার নাম আরিসুর রহমান। দেখি ট্রেন বাবাজি এলো কিনা।
একজন কম বয়সী সুন্দরী সহযাত্রী পেলে ভালো হতো, কি বলেন? মনে হচ্ছে ব্যাড লাক খারাপ, কেউ আসবে না। অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু হাত পা ছড়িয়ে আরাম করে শুয়ে শুয়ে যাওয়া যাবে। সারাটা পথে চিড়িয়ার সাথে যেতে হবে। কিছু বললেন? কই না, কিছু না। মানে আপনি কিছু শুনেছেন? শুনলেও মনে হয় ভুল শুনেছি। কোথায় যাবেন আপনি? রঘুনাথপুর। আমিও সেদিকেই যাচ্ছি বেড়াতে। আপনি নিশ্চয়ই কাজে যাচ্ছেন। আপনি বুঝি ভূতের বই খুব পছন্দ করেন? পড়ি আর কি। আমি বেশ কিছু এই জাতীয় বই লিখেছি। কাটতি ভালো। আপনার কয়েকটা বই আমি পড়েছি, কেমন লেগেছে? খারাপ না, তবে অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে অনেক অভিজ্ঞতা। অনেক তরুণ লেখকই সমালোচনা সহ্য করতে পারে না। কি করেন আপনি? লেখালেখি? না, অভিজ্ঞতা থাকলেও লিখতে পারে না সবাই। লেখার জন্য কল্পনার দৌড় চাই। আপনার কি ধারণা? কিছু বললেন? না, কেউ শুনতে না চাইলে চিৎকার করে গলা ফাটিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তা অবশ্য ঠিক। বইটা ইন্টারেস্টিং। কোন অর্থে বলছেন বুঝতে পারছি না। মানে সবকিছু আগে থেকে বোঝা যায় এই অর্থে? আপনি যখন এতই বোঝেন, নিজে লিখলেই তো পারেন। আমরা সবাই একটু বুঝতে পারতাম আদর্শ লেখা কেমন হওয়া উচিত। ইচ্ছে আছে, দেখি। ওই নিজেকে জাহির করার জন্য অনেক লোকই এরকম কথাটা বলে থাকে। ইচ্ছে পূরণ মানে ডেস্টিনি, তা তো নয়। ইচ্ছে পূরণ করার জন্য সাহস দরকার।
বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তাজুলদের বাড়ি তো? হ, ভাইজান আমারে ফোন করছে, আমি ঘর গুছিয়ে রাখছি, আসেন। আচ্ছা শোনো, এই বাড়িতে কোনো চিলে কোঠা নেই? আছে, তবে কোনো থাকতে পারবেন না তো। কেন? ময়লা, ভাঙা, সাপ খবর উপদ্রব আছে। আসেন। চলো। হ্যাঁ, এই আপনার আপনার যদি কিছু দরকার হয় আপনি আমার ডাইকেন, আমি পাশেই আছি। হ্যাঁ, ঠিক আছে। অস্থির হবেন না, এই তো হয়ে গেছে। মানে তাড়াতাড়ি কর, আমার কাম আছে। আচ্ছা একটু শেভ করা যাবে নাকি ভাই? একটু দেরি হবে ভাই, একজন আছে। না না, ওনারা আগে দে, আমার পরে হলেও চল। না না ঠিক আছে, আপনি করে নেন না। না না না, আসেন ভাই, আসেন, ওঠেন ভাই। ঠিক আছে। নর্মাল না ফোন? ফোন। কাকা, সেদিন তো হালাদার বাড়ির গপ্পটা শেষ করলেন না। আরে বাতিজা, এটা তো আর শোনা কথা না, সব নিজের চোখে দেখা। 30 বছর পার হইলে কি মন থেকে সব কিছু মুছে ফেলান যায়? আরে বাতিজা, হারুন মিয়া ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। মাঝে মধ্যে মনে হয় হারুন মিয়ার মৃত্যুর জন্য বুঝে আমিই দায়ী। আচ্ছা কাকা, আপনি যে সেদিন কইলেন আপনার ঘনিষ্ঠ বন্ধু হারুন আপনার সঙ্গে 10 টাকা বাজি ধরে হালাদার বাড়িতে রাত কাটাতে গেল, তারপরে দিন আপনারা গিয়া ওই বাড়িতে কি দেখলেন? কি আর কমু বাতিজা, হারুন আইবা আইব কইরা অপেক্ষা করতেছি। হ্যাঁ, আয়না দেখা শেষমেশ আমি, সামাদ, রসুল মিয়া আরও কয়েকজন মিল্লা হাওলাদার বাড়ির উত্তর পশ্চিমের যে ঘরটা, সেই ঘরে গেলাম। ঘরে গিয়া দেখি কি বাতিজা, হারুন ময়রা কাঠ হইয়া রইছে আর ছায়া রয়েছে করি কাঠের দিকে। সেই চাহুনি যে কত ভয়ঙ্কর বাতিজা তা তোমারে বুঝাইয়া কইতে পারুন না। তার গায়ে কোনো ক্ষত নাই, বাঘের আচর নাই, সাপের সবল নাই, কিচ্ছু নাই। কত বাতিজা, এটা কি হইতে পারে? এইটা তো কাকা অবশ্যই ভূতের কাণ্ড। একদম ঠিক কথা কইছো বাতিজা, ভূত ছাড়া এই কাম আর কেউ করতে পারে না। হেল্লাগা কাকা, হারুন মরার পর 30 বছর হয়ে গেছে, ওই বাড়িতে এখন আর কেউ যায় না। হ বাতিজা, ঠিকই কইছো, ওই বাড়িতে আর মানুষ যাইব? কে? সিদ্দিক, ভেতরে এসো। রাত তো অনেক হইল, আপনি খাবেন না? না, এখন খেতে ইচ্ছে করছে না। কটা বাজে? 2:30। বলো কি, এত রাত? তুমি জেগে আছো এখন, শুয়ে পড়ো। আমার ঘুম পাতলা, সারা রাত প্রায় জায়গায় থাকি। তোমাদের গ্রামটা অনেক সুন্দর। তুমি তো এ বাড়িতে জন্ম থেকে আছো না? যে একা থাকতে খারাপ লাগে না? অভ্যাস। আচ্ছা, তুমি তো এই গ্রামের সমস্ত জায়গায় মোটামুটি চেনো। তোমার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? হাওলাদার বাড়ি। হাওলাদার বাড়ি? বিশাল জলসাঘর, ফাঁকা, বারান্দায় দাঁড়াইলে জঙ্গলের অর্ধেকটা দেখা যায়। আচ্ছা, তুমি কি নিজে কখনো এখানে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছো? তেমন কিছু তো চোখে পড়ে নাই, ওই পুরান বাড়ি তো, ইটগুলো এমনিতেই বড় বড় দাঁত খিসাইয়া থাকে, দেখলে কেমন জানি লাগে। দেখি, কাল সকালে আমি একবার যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
সিদ্দিক, সিদ্দিক, আয় সিদ্দিক। এত বেলা হয়ে গেছে, তুমি ডাকবে না আমাকে? রাইড করে ঘুমাইতে গেছেন, তাই ডাকি নাই। ঠিক আছে, শোনো, তুমি আমাকে এক কাপ চা দিও। এখন কি নাস্তা করবেন না দুপুরে খানা দেব? না, এখন চা দাও, আমি একটু পরে দুপুরে খাবার খেয়ে একটু বেরোবো। আচ্ছা। যাচ্ছেন নাকি? আরে আপনি? হাওলাদার বাড়িতে যাচ্ছেন? না, ঠিক তা না। বিশ্বাস হয়? কি ভূত? কিন্তু আসলে মানে ধরুন, ভূতের বাড়িতে কেউ থেকেছে, মানে থেকে নিজে ভূত দেখেছে, মানে এরকম কারো সাক্ষাৎ তো পেলাম না, তাই ঠিক যাওয়া যায়, কি বলেন? কি ওই হাওলাদার বাড়িতে বেশি দূরে তো না, এইদিকে একটু এগুলেই তো জোড়াশিব মন্দির, তারপরে ডান দিকে অল্প একটু পথ। যাওয়া যায়, চলুন। চলুন। আমি যদ্দূর জানি দিনের বেলায় মানে রোদ থাকলে ভূতেরা গা ঢাকা দিয়ে থাকে। আচ্ছা, এই ফাঁকে ওই ঘরটা একবার দেখে আসলে হতো না? মানে ওই উত্তর পশ্চিমের ঘরটা যেখানে? হ্যাঁ, যে ঘরটা ওই ভদ্রলোকের মৃত্যু হয়েছিল। আপনাকে বলতে দ্বিধা নেই, আমার এই রঘুনাথপুর আসার পেছনে একমাত্র কারণই হচ্ছে এই বাড়িটা। তাই নাকি? এই বাড়িটা যে ভূত আছে সেটা আমি ঢাকায় জেনেই ওই ভূতটাকে দেখবো বলে এখানে এসেছি। অবশ্য ট্রেনে আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন এখানে আসার কারণটাকে, আমি অভদ্রতা করে বলিনি। ভেবেছিলাম যে আপনার সম্পর্কে আরও জেনে ঠিক সময় মতো কারণটা আপনাকে জানাবো। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে ঢাকা ছেড়ে এত দূর? বলছি তা অস্থির হচ্ছেন কেন? তার আগে চলুন ভেতরে যাই। ভেতরে? হ্যাঁ, আসুন আসুন আসুন। আসলে আমার সম্পর্কে তো আপনাকে বলা হয়নি, আমি আসলে একজন ভূত বিশেষজ্ঞ। গত 25 বছর ধরে ভূত, প্রেত, ডাকিনী, যোগিনী
ভ্যাম্পায়ার, ওয়ারউলফ, পিশাচ এ সম্পর্কে যত বই এই পৃথিবীতে ছাপা হয়েছে প্রায় সবই আমি পড়ে ফেলেছি। এই পরলোক তত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর নর্টন ইংল্যান্ডের, তার সঙ্গে আমার চিঠি লেখালেখি হচ্ছে গত 3 বছর ধরে। আমার কিছু লেখা প্রবন্ধ ইউরোপের বিভিন্ন পত্রিকায় ছাপাও হয়েছে। দেখুন, আপনার কাছে বড়াই করে লাভ কি? তবে এটুকু বলতে পারি, ভূত বিষয়ে আমার চাইতে জ্ঞানী লোক এই উপমহাদেশে আর একজনও নেই। এই পৃথিবীতে অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। 300। বলেন কি? কিন্তু কিন্তু ভূত আমাকে ফাঁকি দিয়েছে। আমার কি মনে হয় জানেন, ভূত যারা চায় না, যারা ভূত চায় না, ভূত তাদের কাছেই যায়। সিসিম দুর্গাপুরে 150 বছরের পুরনো একটা জমিদার বাড়িতে ভূতের খুব কাছাকাছি যাবার সৌভাগ্য আমার হয়েছিল। ব্যাপারটা আপনাকে বলি। অন্ধকার ঘর, কোনো বাতাস নেই। হঠাৎ করেই আমার নাকের আশেপাশে একটা গন্ধ, অদ্ভুত একটা গন্ধ আশেপাশে ঘোরাফেরা করছিল। আমি মোম জ্বালানোর জন্য যতবারই দেশলাই জ্বালাচ্ছিলাম ততবারই ফু দিয়ে কে যেন নিভিয়ে দিচ্ছিল। শেষে 13টা কাঠি নষ্ট হবার পর আমি মোমবাতিটি জ্বালালাম, আর সঙ্গে সঙ্গে ওই গন্ধটা চলে গেল। ভূত বাবাজি গায়েব। আমার কেন যেন মনে হয় ভূতের সঙ্গে আগুনের একটা দ্বন্দ্ব আছে। পুরনো ঢাকায় একটা অনেক পুরনো বাড়িতে ভূতের সঙ্গে আরেকবার সাক্ষাৎ হওয়ার সুযোগ আমার একটা হয়েছিল। গল্পটা আপনাকে বলি। হয়েছে কি, ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে আমি বসে আছি, গন্ধটাও পাচ্ছি। এমন সময় আমার ব্রহ্মতালুর পাশে একটা মশা কামড়ে দিল। মাথায় হাত দিলাম, ওমা, দেখি মাথায় একটি চুলও নেই, পুরা মাথা টাক, মসৃণ টাক। তখন আমার মন বললো, এটা কি আমার মাথা না অন্য কারো মাথা? কিন্তু মশার কামড় যেহেতু আমি খেয়েছি, তার মানে এটা আমারই মাথা। টর্চ জেলে আয়না মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে দেখি, ও মা, মাথা ভর্তি চুল, ঝুটিটা সহ। এই দুটো অভিজ্ঞতা ছাড়া ভূতের কাছাকাছি যাবার মতো আর কোনো অভিজ্ঞতা আমার নেই। তারপর ভূতের সাক্ষাৎ পাওয়ার ইচ্ছে আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে পত্রিকায় রঘুনাথপুরের এই বাড়িটার কথা উল্লেখ পেলাম, তাই চলে এলাম। আপনি দেখছি নাছরবান্দা আছেন। এখন বাজে 5টা, সূর্যাস্ত হবে 5:31। চলুন না, ওই ঘরটা একবার দেখে আসি। আসুন।
একটা গন্ধ পাচ্ছেন? গন্ধ? কিসের গন্ধ? মানে অদ্ভুত একটা গন্ধ, মানে মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ানোর গন্ধ, ওই তিনটি গন্ধ একসঙ্গে মিলে কেমন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। পাচ্ছেন না? না, ঘরের দরজা জানলা অনেকদিন বন্ধ থাকলে এরকম একটা ভ্যাপসা গন্ধ তো হয়। আরে সে গন্ধ না, সে গন্ধ না। কই, ঠিক বুঝতে পারছি না। ভূত এ ঘরে আছে অবশ্যম্ভাবী, কিন্তু বাবাজি দেখা দেবেন কি দেবেন না সেটা কাল রাতের আগে বোঝা যাবে না। চলুন। তাহলে আপনি ঠিক করেছেন কাল রাতে ওই বাড়িতে আপনি থাকবেনই? এই সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে বলুন? তাহলে আজ আজ থাকলাম না, কারণ কাল হচ্ছে অমাবস্যা, আর অমাবস্যার রাত হচ্ছে ভূতেদের জন্য সবচাইতে প্রশস্ত তিথি। আর তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো তো আনা হয়নি, কাল নিয়ে আসবো। আজ একটু সার্ভে করে গেলাম আর কি। ভালো কথা, আমার এই প্ল্যানটার কথা কিন্তু কাউকে বলবেন না। গ্রামের লোকদের যে ধরনের ভয় আর যে প্রেজুডিস, দেখা গেল আমাকে বাধা দিয়ে পুরো প্ল্যানটাই বানচাল করে দিল। ও ভাইজান আয়া পড়ছেন, আমি তো নিয়ে যাইতাম। অসুবিধা নেই। আচ্ছা শোনো, তোমাদের যে হাওলাদার বাড়ি সেটা আমি দেখলাম, কিন্তু তেমন তো কিছু মনে হলো না। আমার কি মনে হয় জানো, গ্রামের লোকজন অকারণেই ভয় পায়। হবে হয়তো। তোমার কি কোনো সন্দেহ আছে? যা বিশ্বাস করে ক্ষতি নাই, তারা অবিশ্বাস করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এটা আমার নিজস্ব বানানো তেল, শরীরে অনাবৃত অংশ মেখে রাখলে মশা কামড়াবে না। আর এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড, ঘরে চারপাশে ছিটিয়ে রাখলে সাপের উপদ্রব থেকে নিষ্কৃতি। চলুন যাওয়া যাক।
একটা সেকেন্ড থট দিয়ে দেখলে কেমন হয়? মানে জেনে শুনে রাতে এখানে থাকাটা কি ঠিক হবে? অভিজ্ঞতার একটা দাম আছে না? আসি ইয়াং ম্যান। ভালো থাকবেন। ওকে, ভালো কথা। কৌতূহলবশত মাঝরাতে আবার চলে আসবেন না যেন। কে? আর বলবেন না, আধ ঘন্টা ধরে বনে বাজারে ঘুরছি নিমের ডালের জন্য। আমার ওই দাঁতনের অভ্যাস আছে কিনা। আপনার জন্য চা এনেছি। এখানেই খাবেন না বাড়ি যাবেন? চলুন ভেতরে যাওয়া যাক, আসুন। খুব কৌতূহল হচ্ছে না? তা একটু হচ্ছে। আগেই বলে রাখি, এক্সপেডিশন হাইলি সাকসেসফুল। আসুন বলছি।
নিন চা। থ্যাংক ইউ। আপনি যখন আমাকে পৌঁছে দিয়ে গেলেন তখন বিকেল 5টা। তো মূল ঘরে ঢোকার আগে ভাবলাম আশেপাশের জায়গাটা একটু সার্ভে করে নিই, কারণ ভূতের চাইতে জলজান্ত মানুষ কিংবা জন্তু জানোয়ারের উপদ্রবের আশঙ্কা থাকে বেশি। তো তেমন কিছুই পেলাম না সন্দেহজনক। ওই 6টা নাগাদ দোতলার ওই ঘরটাতে আমি ঢুকলাম। গুমোট একটা ভাব ছিল, তাই জানালাটা খুলে দিলাম। ঘর ভর্তি ধুলোবালি। সঙ্গে যে গামছাটা ছিল সেটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক বেয়াড়া অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই তেমন কিছু মনে করলাম না। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল। সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল রাতে ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করলাম। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একসময় মনে হলো আরাম কেদারাটায় বসি, এবং আমি বসেও পড়লাম। সময়টা ঠিক বলতে পারছি না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ আরাম কেদারাটায় আরাম করে বসলাম। শেষ রাতের দিকে হঠাৎ কেমন একটু তন্দ্রা মতো হলো। হঠাৎ কিসের শব্দে যেন আমার ঘুম ভেঙে গেল, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমি যে ঘরটায় ঢুকেছিলাম এটা সেই ঘর না, এটা অন্য একটা ঘর। এবং সিলিংয়ে ওই যে টানা পাখা থাকে না, সেই টানা পাখাটা নড়ছে। আমি প্রথমে যে ঘরটায় ঢুকেছিলাম সেটাতে একটা ঘড়ি ছিল, ঘড়ির কাঁটা ছিল না, কিন্তু এই ঘরটায় ঘড়ির কাঁটা আছে এবং ঘড়ির পেন্ডুলামটা দুলছে। সমস্ত পরিবেশটাই একেবারেই ভিন্ন। এবং একটা গোল্ড সেন্টার টেবিল, তারপর একটা ফুলদানি এবং ফুলদানিতে ফুল, দেয়ালে জমিদারদের তলোয়ার। আমি তো ভেবে পাচ্ছিলাম না যে আমি কোথায় এলাম। এই ঘরটায় তো আমি ঢুকিনি। ঘরটা একদম অন্যরকম, এবং যে আরাম কেদারাটায় আমি বসেছিলাম তার উপর একটা সাদা কাপড় বেছানো। হঠাৎ একটা সৌম্যকান্তি মানুষ আমার সামনে এসে দাঁড়ান। আপনি এসেছেন, আমাদের সাহেব খুব খুশি হয়েছে। উনি আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। উনি ওইদিকে বারান্দাটায় বসে আছেন। একটা কথা বাবু, আমাদের সাহেব কিন্তু মানুষ হিসেবে খুব খারাপ না। জমিদারের রক্ত শরীরে, বোঝেনি তো, প্রতাপ যার থাকে সামান্য দম্ভ তার থাকবে। তাই ভালো মন্দ যদি কিছু বলেই ফেলে তবে কিছু মনে করবেন না, আর আর নিজে থেকে কিছু বলতে যাবেন না। উনি যা বলবেন মনোযোগ দিয়ে শুনবেন, আর একান্তই যদি কিছু জানতে ইচ্ছা করে তাহলে কথাগুলো মনের মধ্যে গুছিয়ে রাখবেন। আমি সুবিধা মতো সময় এসে আপনাকে বুঝিয়ে দেব। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে থেকে কিছু না বলেন। আপনি আবার ভাববেন না যে আমি আপনাকে ভয় দেখাচ্ছি, আসলে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। ঠিক আছে, চলেন যাওয়া যাক। আপনি কি করলেন, গেলেন? না গিয়ে উপায় কি বলুন? শুনেছি এই ধরনের লোকরা নাকি খুব বদরাগী হয়। তার বাড়িতে এসে যদি তার সঙ্গে দেখা না করি সেটা কি হয়? আপনার সাহস আছে বটে। সাহস কিন্তু আপনারও আছে। না না না, আমি হলে জীবনও পারতাম না। আরে পারতেন মশাই, পারতেন, অবশ্যই পারতেন। আচ্ছা, তারপরে কি হলো? তারপর তুমি অত চিন্তা করো না তো বাবা, আমি সব সামলে নেব। তুই পারবি তো মা? বেশ খানিকটা দূর থেকে তোমার মেয়ে না? আমি জমিদারকে দেখতে পেলাম। তার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে।
তুমি আমার কাজটা করে দিলে না? কোন কাজটা রে মা? তুমি এর মধ্যে ভুলে গেছো? আজকাল বড্ড বেশি আনমনা হয়ে যাচ্ছ তুমি। বয়স? কতই বা বয়স হচ্ছে তোমার? ওই যে হরি কাকা, তার কত না বয়স, তারপরে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। আজ বিকেলে তো আমাকে ধমকও দিয়েছে। তোকে ধমক দিয়েছে? তার বলছি কি, রাগ যা হয়েছিল না, মনে হচ্ছিল বুড়োটাকে দোতলা থেকে তুলে। তোর বড্ড রাগ। তোমারই তো মেয়ে, সত্যি বলছি বাবা। প্রথমেই সামনে যেতে কেমন একটা দ্বিধা হচ্ছিল, পরে সাহস করে এগুতে থাকলাম। আসুন আসুন। এতটা পথ আসতে কোনো সমস্যা হয়নি তো? কোনো সংকোচ করবেন না, যখন যা লাগে আমাকে বলবেন। চলবে? ভালো। অতি অখাদ্য বস্তু শুধু অভ্যাসের কারণে ছাড়া হচ্ছে। এদিকে তো আজকাল তেমন কেউ আসে না, আমাদেরও সেই দিন নেই। বাড়িঘর আঁকলে পড়ে আছে। ভদ্রলোক কাউকে জমিদারের দেখলে সাথে কথা বলতে বলতে বড় ভালো। আমার মনে হয়নি যে সে খুবই রাগী মানুষ। মানে যেমনটা সেই লোকটার মুখ থেকে শুনেছিলাম, আমার কাছে জমিদারকে তেমন মনে হলো কথা না। বলার মানুষই নেই, সব মূর্খ। হঠাৎ চিৎকার, দূরে তাকিয়ে দেখি সেই মেয়েটি যে একটু আগে দাঁড়িয়ে চলে জমিদারের সামনে কথা বলছিল। কি ভয়ঙ্কর সেই কান্নার শব্দ! আমার মেয়েটা শীতকালে বেশ ভালো থাকে, গরমের সময়টা একটু মাথা খারাপের মতো হয়। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কাজ হয়নি। মাঝে মাঝে মেয়েটার কথা ভেবে ওর মাও কাঁদত। আমি আস্তে আস্তে সেই ঘরটির দিকে এগিয়ে গেলাম। জানালার কাছে এসে দাঁড়াতেই সেই মেয়েটি প্রায় দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। জানেন, আমাকে নাকি আটকে রাখা হয়েছে। আমি 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 না এখানে বন্দি হয়ে আছি। আপনি পারেন আমাকে এখান থেকে নিয়ে যেতে? আমি তো ছাড়বো না, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। অনেক রং জানি, জানেন, অনেক রং। ওই রং দিয়ে আপনাকে ভুলিয়ে ভালে যান না, যান যান। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে নুপুরের শব্দ, ওই যে নুপুরের শব্দ, ওই যে অনুসরণ করে চলে যান। ওই যে নষ্ট পিঠা করে, ওই নষ্ট পিঠা। আমি মেয়েটির চিৎকার আর সহ্য করতে পারছিলাম না। সে চিৎকারে কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। তারপর হঠাৎ করেই ঘুঙুরের শব্দ পেলাম, কেউ যেন নাচছে। আপনি কি সত্যি সত্যি ঘুঙুরের শব্দ পেলেন? পরিষ্কার। কোথা থেকে আসছিল? জলসাঘর থেকে। আচ্ছা, মেয়েটা কি আপনাকে নাচ দেখালো? ওরা আপনাকে মেরে ফেলবে, আমি জানি। পালিয়ে যান, এখান থেকে পালিয়ে যান।
আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেয়েটা আপনাকে পালাতে বললো কেন? জানি না, মেয়েটার কণ্ঠে কি যেন একটা ছিল, কি যেন একটা তীব্র ভয় এসে আমার উপর ভর করলো। আপনি তখন কি করলেন? পালালেন? এটাকে ঠিক পালানো বলা যাবে না, কারণ আমার পা দুটো আমার নিয়ন্ত্রণে ছিল না। তবুও কি করে যেন আমি ঘুরে ছুটলাম। কোথায় ছুটলেন? দিক বেদিক। তারপর নিজেকে আবিষ্কার করলাম ওই উত্তর পশ্চিমের ঘরে, এবং ওই ঘরটি আগেরবার যে ঘরটিতে গিয়েছিলাম হুবহু এক। সেই ফুলদানি, সেই ফুল, সেই মেঝে, সেই ঘড়ি, সাদা কাপড়ে ঢাকা সেই আরামকেদারাটা। তারপর হঠাৎ করে দেখি সেই মেয়েটা, যে মেয়েটা ঘুঙুর পরে নাচছিল, আমাকে বারবার বলছিল ফিরে যেতে। সেই মেয়েটা হঠাৎ আমাকে বলল, ভয় পাচ্ছেন? দেখুন, যত যেই হোক, দরজা কিন্তু আপনি খুলতে পারবেন না। আপনি তো হাঁপাচ্ছেন, পানি খাবেন? আপনি অবাক হচ্ছেন, তাই না? আমি কিন্তু আপনাকেই সাহায্য করতে এসেছি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনার শত্রু না। আমি এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম। আমি শুধু এদের পতন চাই। আমি আপনাকে যা যা বলবো আপনি শুধু তাই করবেন। বলুন, আপনি পারবেন না? দেখুন, এছাড়া কিন্তু আপনার বেঁচে থাকার কোনো উপায় নেই। তারপর হঠাৎ করে দরজায় ভীষণ শব্দ। তাকিয়ে দেখি দুটো হাত দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছে, তারপর চারটা হাত, তারপর অনেকগুলো হাত। আমি কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। একদম না। আপনি কিন্তু দরজা খোলার চেষ্টা করবেন না। আসুন। তারপর কি হলো? কি হলো? কথা বলছেন না কেন? ব্যাপারটা ঠিক বলে বোঝানো যাবে না, আপনি বরং ওই ঘরটা একবার দেখে আসুন। ওই ঘরের ভেতরে একটা বিশেষ ব্যাপার আছে, ওটা না দেখলে বলে বোঝানো যাবে না। আমি যাব? আপনি যাবেন না? আমি এখানেই ঠিক আছি।
আনিস ভাই পেস্টিং কমপ্লিট, চলেন। আনিস ভাই, ছুটিটা বোধহয় আপনার কোনো কাজে লাগে নাই, বুঝছেন? আপনি আরও কয়েকদিন ছুটি নিয়ে কোথাও থেকে বেড়ায় আসেন। একটা গন্ধ পাচ্ছেন? গন্ধ